আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে বিএনপি সে সুযোগ দেবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন সময়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে তারা আবারও অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। কোনো জুজুর ভয় দেখিয়ে লাভ হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। যশোরে জনসমাবেশে তিনি এসব কথা বলেন। ফরিদ আহমদ ভূঁইয়ার ক্যামেরায় জানাচ্ছেন হাসান মাহমুদ। গ্রীষ্মের খরতাপ পশ্চিম আকাশে হেলে পড়ার আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে যশোর শহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। কপোতাক্ষ নদের কোলঘেঁষা দক্ষিণ জনপদের মানুষের জনতরঙ্গে দাঁড়িয়ে জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ অঞ্চল সহ পুরো দেশের উন্নয়নে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বিএনপি সরকার। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। আমরা কোনো টিকিট বিক্রি করতে চাই না, বরং আমরা বাস্তব কাজ করতে চাই। সেই জন্যই আমরা বলি, করব কাজ গর্ব দেশ। সবার আগে কে? তারেক রহমান বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে বিএনপি তা হতে দেবে না। তিনি বলেন, যারা নির্বাচনের আগে বায়বীয় টিকিট বিক্রি করে, মুক্তিযুদ্ধের সময় বিভ্রান্তি সৃষ্টি করে এবং 24-এর ফ্যাসিবাদীদের ক্ষমা করে দেয়, তারা এখন আবারও ষড়যন্ত্র করছে। আজকে এই জুলাই সনদ নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা স্বৈরাচার পালিয়ে যাবার সাথে সাথে বলে আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সাথে গিয়ে গোপনে ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে মিটিং করে, তারা জনগণের কথা বলছে, নাকি যারা জনগণের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, সেই বিষয়গুলো আপনাদের কাছে জরুরি নাকি বিভ্রান্তিটা আপনাদের কাছে জরুরি? জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জুলাই আগস্টে মানুষ হত্যাকারীদের বিচার করবে বিএনপি। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখের পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? বন্ধ দেশগুলোতে জনশক্তি রপ্তানি চালু করা সহ বিএনপি জনকল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে দেশ পরিচালনায় সরকার গঠনের পরে কিছুটা হোঁচট খায় বিএনপি। তবে এই সংকট উত্তরণে সবাইকে ধৈর্যের সাথে সময়টি মোকাবেলা করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। আর তার এই যশোর অঞ্চলের সফরকে কেন্দ্র করে এইখানকার তৃণমূল বিএনপির মধ্যে সৃষ্টি হয়েছে এক ধরনের জাগরণ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, যশোর। আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা করছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী 5 বছরে সরকার 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও জানান তিনি। জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের বিকল্প দেখছে না সরকার। সোমবার রাজধানীতে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ডিজেল ও এলপিজি সংকটে যখন শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে, তখন একই কারণে বন্ধের পথে দেশের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোও, যার প্রভাবে সাম্প্রতিক সময়ে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সেমিনারে সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। জ্বালানি ঘাটতি মেটাতে সৌর বিদ্যুতে প্রাধান্য দিয়ে সরকার আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সোলার পাওয়ারের জন্য প্রাইম মিনিস্টার ইজ ভেরি ইন্টারেস্টেড। প্রাইম মিনিস্টার নিজে, আমাদের বলতে হয়নি, উনি নিজে এই সব মন্ত্রীদের ডেকে কোথায় কোথায় জমি আর সব বের করছে আপনাদেরকে দেওয়ার জন্য। জমি আমরা দেব, আপনাদের আর যা যা ফ্যাসিলিটি লাগবে সেগুলো আমরা ক্রিয়েট করব। আমাদের টার্গেট 10,000 মেগাওয়াট আমাদের এই 5 ইয়ার্সে।
আগামী সপ্তাহের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান তিনি। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে। এরই মধ্যে জ্বালানি তেলের আমদানি খরচ $2 বিলিয়ন বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া আছে 56,000 কোটি টাকা। দেনা শোধ করার জন্য আমি অর্থমন্ত্রীকে দৌড়াচ্ছি এখন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। হামের টিকা নিয়ে অবহেলা ও গাফিলতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে কি না, আর করলে তদন্ত প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে হাইকোর্টে জমা দিতে মৌখিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে হামের ভ্যাকসিন কার্যক্রম নিয়মিত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আদেশ দেয়। একই সাথে বিগত 2 বছরে হামের টিকা কার্যক্রম অবহেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে 49 বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপির 36 জন, স্বতন্ত্র জোটের 1 জন এবং জামায়াত জোটের 12 জন প্রার্থী রয়েছেন। এছাড়াও এনসিপির নেত্রী মনিরা শারমিনের মনোনয়নের বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে ইসি। এতে মনোনয়নই বাতিলই থাকছে এনসিপির এই নেত্রীর। এর আগে সরকারি চাকরি থেকে অবসরের 3 বছর অতিবাহিত না হয় আরপিও অনুযায়ী মনিরার মনোনয়ন স্থগিত করে ইসি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত 22 এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে ইসি। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তাবাসসুম। আগামী 12 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। আগামী 30 এপ্রিলের পর থেকে সারা দেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে সংসদ অধিবেশনে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুব সমাজকে সুরক্ষিত রাখতে হবে। যুব সমাজকে রক্ষায় এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, অবৈধ সীসা লাউঞ্জগুলো যাতে নাম ঠিকানা বদলে আবারও কার্যক্রম শুরু করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় যুব সমাজকে রক্ষায় দেশে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, ফ্যামিলি কার্ড প্রদানের পাইলট প্রকল্পে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এগুলো যেন ভবিষ্যতে আর না হয় সে বিষয়ে সতর্ক থাকবে সরকার। সচিবালয়ে এই সংক্রান্ত বৈঠক শেষে তিনি জানান এসব কথা। কোথায় কোথায় সমস্যাগুলো হয়েছে, ভুলগুলো কোথায় হয়েছে, কেউ বাদ গেছে কিনা, আবার কেউ ভুলে এখানে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, এই বিষয়গুলো এররগুলো আমরা অ্যাডজাস্ট করে আগামী দিনে এটা তো অব্যাহত চলতে থাকবে। সুতরাং আগামী দিনে এই কারেকশনগুলো করে আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং এটার জন্য যথাযথ বরাদ্দ যা দরকার এটাও আলোচনায় আসছে। সংখ্যাটা তো আমি বলার দরকার নেই, প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। সুতরাং এই ব্যাপারে এটা তো সরকারের সিদ্ধান্ত, এখানে প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে। দীর্ঘ 16 বছর বন্ধ থাকার পর নতুন উদ্যম ও ভিন্ন আঙ্গিকে আবারও যাত্রা শুরু করেছে সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল 1।
2006 সালের 24 জানুয়ারির তথ্য বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে যাত্রা শুরু করে চ্যানেল ওয়ান। এর 4 বছরের মাথায় 2010 সালের 27 এপ্রিল সন্ধ্যা 7টার সংবাদ শুরুর আগ মুহূর্তে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয় আওয়ামী ফ্যাসিবাদী সরকার। রাজধানীর গুলশানে চ্যানেল ওয়ানের নতুন যাত্রায় শুভেচ্ছা জানাতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। পুনর্যাত্রায় চ্যানেল ওয়ানের জন্য শুভকামনা জানিয়ে এনটিভির চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলী আশাবাদ ব্যক্ত করেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের হৃদয়ে জায়গা করে নেবে চ্যানেলটি। দীর্ঘ 16 বছর তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের প্রচার বন্ধ করে রাখা, চ্যানেলকে বন্ধ করে রাখা, এটা ছিল ফ্যাসিস্ট রেজিমের সবচেয়ে বড় একটা নজির, যে নিজেদের শাসনকে চিরস্থায়ী করবার জন্য কীভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে রাখা হয়। চ্যানেল ওয়ান সঠিক জায়গায় ছিল বলে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার 16 বছর আগে বন্ধ করে দিয়েছেন অবৈধভাবে। আজকে একটা বিজয়ের দিন, আনন্দের দিন, যে আজকে আবার সেই 16 বছর পরে সত্যর জয় হয়েছে। আমাদের খেয়াল করতে হবে, মিডিয়াতে এখন অনেক রকমের প্রোপাগান্ডা চলে, সেই জায়গায় সত্যটা যেন তুলে ধরতে পারে সবার আগে এবং মানুষের কথা, দেশের কথা বলতে পারে, দেশের উন্নয়নে কাজ করতে পারে। তাহলেই চ্যানেল ওয়ানের সকল পর্যায়ের কর্মকর্তাদের কষ্ট আমি মনে করি সফল হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিনের আবেদনের পরদিন সে আদেশ বাতিল করেছে আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা 17তম অতিরিক্ত মহানগর দায়রা আদালত এই আদেশ দেন। এর আগে গতকাল রোববার লাভলুর জামিন মঞ্জুর করে আদালত। লাভলু ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। লাভলু মোল্লাকে গত বছরের 17 নভেম্বর আটক করে পুলিশ। পরে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় শাহবাগ থানা পুলিশ। অপতথ্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসাথে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে মন্ত্রী সব কথা বলেন। তারা দুজন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বিশ্বজুড়ে অপতথ্যের ব্যাপক ব্যবহার নিরাপত্তার জন্য এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে উল্লেখ করে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন জহিরুদ্দিন স্বপন। প্রতিযোগী দেশের সাথে তাল মিলিয়ে বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। বিডা চেয়ারম্যান বলেন, বিগত 1 দশকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নানামুখী পদক্ষেপের পরও বিদেশি বিনিয়োগের ধারায় তেমন কোনো ধরনের পরিবর্তন আসেনি। এজন্য শুধু পরিকল্পনা প্রণয়ন নয়, তার যথাযথ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবার কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগে বড় বাধা আমলাতন্ত্র, তাই ওয়ান স্টপ সার্ভিস সহ নানামুখী কাঠামোগত সংস্কার আনা হলেও তা খুব একটা কাজে আসেনি। আয়ারল্যান্ড সিরিজের দারুণ পারফরমেন্সের পর বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে না রাখাকে টেকনিক্যাল সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। অ্যাবসলিউটলি টেকনিক্যাল কারণ পারফরমেন্সে কোনো ছিল না, বিকজ হাসান মুরাদ বোল্ড ভেরি ওয়েল লাস্ট সিরিজে, বাট লুকিং অ্যাট দ্য পাকিস্তান টিম, যেখানে আমরা দেখেছি এখানে লেফট হ্যান্ডি ব্যাটসম্যানদের আধিক্য একটু বেশি টপারের। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।